আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি তাহলে। আগের দিন হচ্ছে মানে আজকে আমরা আইডিয়া ডেভেলপমেন্টটা পড়বো মেইনলি। আই ডেভেলপমেন্টটা পড়বো। তো যারা আয়ের অ্যানাটমি জানো তারা তো জানোই, যারা ফার্স্ট ইয়ার আছো তারা মানে বেশিরভাগই জানো, তারা তোমরা ইন্টারমিডিয়েটে কিন্তু সবগুলো টার্মই তোমরা পড়েছো। সো ডোন্ট ওয়ারি, মানে সমস্যা হবে না। আর কোনোটা না বুঝলে জিজ্ঞেস তো করবাই। আর হচ্ছে যে যে কোনো সময় মাঝখানে ইন্টারাপ্ট করে দিয়ে জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ঠিক আছে, আমি শুরু করছি। তাহলে আগের দিন আমরা হচ্ছে যে এই যে তোমার যে সেকেন্ডারি ব্রেন ভেসিকল গুলো ছিল এগুলো আমরা দেখেছিলাম আর কি। যেমন হচ্ছে তোমার এই দুটো ছিল ফোর ব্রেনের পার্ট, প্রোজেনসেফালনের পার্ট, মানে এটা তো মেজেনসেফালন বা মিড ব্রেন, আর এই দুটো ছিল রম্বেনসেফালন বা হাইন্ড ব্রেনের পার্ট। তো এর মধ্যে তোমার এই যে তোমার ফোর ব্রেনের পার্ট ছিল দুইটা, একটা হচ্ছে টিলেনসেফালন, একটা হচ্ছে ডায়েনসেফালন। তো আজকে আমরা বেসিক্যালি আই বলের ডেভেলপমেন্টটা পড়বো। তো আই বলের ডেভেলপমেন্টটা কোথা থেকে হয় সেটা যদি জিজ্ঞেস করে এক কথায়, তোমরা বলবা যে ফ্রম দ্য ডায়েনসেফালন অফ দ্য ব্রেইন। ডায়েনসেফালন থেকে হচ্ছে আইবল ডেভেলপ করে। তাহলে এখন আমরা তাহলে দেখি কিভাবে ডেভেলপ করে। সাপোজ আমরা যদি এই লেভেলে একটা ক্রস সেকশন করি, এই লেভেলে একটা ক্রস সেকশন যদি করি আমরা, তাহলে কি থাকবে? এই যে ডায়েনসেফালনটা দেখা যাবে, আর ডায়েনসেফালনকে সারাউন্ড করে যে সারফেস এক্টোডার্মটা থাকে সেটাও সাপোজ এখানে থাকবে। তাহলে এই দিস ইজ ডায়েনসেফালন এন্ড দিস ইজ দ্য সারাউন্ডিং সারফেস এক্টোডার্ম অফ দ্য ডায়েনসেফালন। কি হয়, ডায়েনসেফালনের দুই পাশে ল্যাটারালি এরকম দুইটা মানে আউটগ্রোথের মতো বের হয়, এবং এই আউটগ্রোথটা মেইন ডায়েনসেফালনের সাথে এরকম একটা জিনিস দিয়ে কানেক্টেড থাকে। তাহলে ডায়েনসেফালন থেকে যে আউটগ্রোথটা বের হয়, এই আউটগ্রোথটার নাম হচ্ছে অপটিক ভেসিকল। আর এই অপটিক ভেসিকলটা ডায়েনসেফালনের সাথে যেই কানেক্ট মানে যেই স্টক দিয়ে বা যেই জিনিসটা দিয়ে কানেক্টেড থাকে ওটার নাম হয় অপটিক স্টক। আর এখনো কিন্তু বাইরে সারফেস এক্টোডার্ম আছে। আচ্ছা, মাইন্ড ইউ, এইটা কিন্তু সারফেস এক্টোডার্ম, আর এই জিনিসটা আলটিমেটলি কোথা থেকে আসছে? এটা আসছে তোমার নিউরো এক্টোডার্ম থেকে। সো এগুলো দুইটাই কিন্তু এক্টোডার্মেরই পার্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি দেখলাম? ডায়েনসেফালন থেকে দুইটা আউটগ্রোথ বের হইলো, একটা হচ্ছে মানে দুই পাশে দুইটা আউটগ্রোথ বের হইলো, আউটগ্রোথের নাম হচ্ছে অপটিক ভেসিকল। আর এই যে এখানে যেই মানে যেই কানেকশনটা দ্বারা সে স্টিল কানেক্টেড টু দ্য ডায়েনসেফালনটার নাম হচ্ছে অপটিক স্টক, and it is still surrounded by the surface ectoderm. আচ্ছা, এরপর আমরা একটু দেখি তাহলে এই যে যেই জায়গাটাতে অপটিক ভেসিকলটা মানে লাইজ নিয়ার টু দ্য সারফেস এক্টোডার্ম, ওই জায়গায় সারফেস এক্টোডার্মে একটা থিকেনিং অ্যাপিয়ার করে, একটা থিকেনিং অ্যাপিয়ার করে। এই থিকেনিংটার নাম হচ্ছে লেন্স প্ল্যাকোড। আমরা অলরেডি আরো কিছু প্ল্যাকোড পড়েছি, নেজাল প্ল্যাকোড, তারপরে পড়েছি হচ্ছে তারপর পড়েছি সম্ভবত ওটিক প্ল্যাকোড। ঠিক তেমনি এখানে পড়ছে লেন্স প্ল্যাকোড। তাহলে লেন্স প্ল্যাকোডটা কি? The surface ectoderm surrounding the optic vesicle is thickened and it forms the lens placode. আচ্ছা, এরপর কি হয় দেখো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা কি জানলাম? দিস ইজ দ্য ডায়েনসেফালন, দিস ইজ দ্য অপটিক স্টক কানেক্টিং দ্য ডায়েনসেফালন টু দ্য অপটিক ভেসিকল। আর অপটিক ভেসিকলের চারপাশে যে সারফেস এক্টোডার্ম সেটা থিকেনিং হয়ে কি ফর্ম হয়েছে? লেন্স প্ল্যাকোড, লেন্স প্ল্যাকোড ফর্ম হয়েছে। এরপর দেখো কি হচ্ছে। এই যে লেন্স প্ল্যাকোডটা ছিল না, এই লেন্স প্ল্যাকোডটা এরকম করে ভিতরের দিকে আসা শুরু করে, এবং এটা ইট মানে এটা এমনভাবে গ্রো করে যে অপটিক ভেসিকলটা এরকম ইনভ্যাজিনেট হয়ে যায়। অপটিক ভেসিকলটা আগে এমন ছিল, লেন্স প্ল্যাকোডটা ঢোকার কারণে সে হচ্ছে এরকম তার চারপাশে ইনভ্যাজিনেট করে গেল। ঠিক আছে, তাহলে এখন এই যে যে জিনিসটা, আচ্ছা, এবং একটা সময় দেখো মানে লেন্স প্ল্যাকোডটা আগে এরকম ফার্মলি অ্যাডহেরেন্ট ছিল সারফেস এক্টোডার্মের সাথে। আস্তে আস্তে এটা এমন করে এনক্রোচ করা শুরু করে কার দিকে? অপটিক ভেসিকলের দিকে। একটা সময় সে আলাদা হয়ে যায়, সারফেস এক্টোডার্ম থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। সো এই ছবিটা তাহলে খেয়াল করো, আর এর পরের ছবিটা তাহলে খেয়াল করো। দেখো এই ছবিতে লেন্স প্ল্যাকোডটা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে সারফেস এক্টোডার্ম থেকে। তো যখন এরকম হয়ে যাচ্ছে তখন আমরা এই জিনিসটার নাম আর লেন্স প্ল্যাকোড বলি না, তখন এই জিনিসটার নাম হয়ে যায় লেন্স ভেসিকল। ইট বিকামস কমপ্লিটলি ডিটাচড ফ্রম দ্য সারফেস এক্টোডার্ম। আর এই জিনিসটার নাম যে ছিল আগে অপটিক ভেসিকল,
এটার নাম আর অপটিক ভেসিকল থাকে না, রেদার এর নাম হয়ে যায় অপটিক কাপ। কারণ যখন ভেসিকল ছিল তখন সেরকম গোল ছিল, কিন্তু এখন তো সেরকম কাপের মতো হয়ে গেল না, জন্য। তাহলে আমরা ফাইনালি এ পর্যন্ত কি পেলাম, তাহলে দেখো এই জায়গাটাতে দিস হোল থিং ইজ অপটিক কাপ, এই হচ্ছে অপটিক স্টক, এই হচ্ছে লেন্স ভেসিকল। এরপর দেখো অপটিক কাপের আবার আমরা আরো কিছু লেবেলিং, আচ্ছা আমি এই ছবিতে আসার আগে এই ছবিটাতে একটু দেখাই। তাহলে দিস ইজ আওয়ার নিউ অপটিক কাপ। অপটিক কাপের দেখো একটা আউটার লেয়ার থাকে আর একটা থাকে ইনার লেয়ার, আর মাঝখানে হচ্ছে যে এটা হচ্ছে ফাঁকা জায়গা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার আউটার লেয়ার অফ অপটিক কাপ, আর এটা হচ্ছে ইনার লেয়ার অফ অপটিক কাপ। তো আলটিমেটলি এখান থেকেই জাস্ট একটা গ্রস আইডিয়ার জন্য খেয়াল রাখো যে আলটিমেটলি এই অপটিক কাপ থেকে রেটিনা তৈরি হবে, চোখের যে রেটিনা সবচেয়ে ভিতরের যে লেয়ারটা, আরো অনেক কিছু তৈরি হবে, বাট মেইনলি মানে মেজর মানে ইয়েটা আসবে মানে রেটিনা তৈরির ক্ষেত্রে অপটিক কাপ থেকে। সো যেহেতু এখান থেকে রেটিনা তৈরি হয়, সো এর ইনার লেয়ার আর আউটার লেয়ার থেকে কি হয়, আউটার লেয়ার থেকে তৈরি হয় মানে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তারা জানো যে মোট 10টা লেয়ার আছে রেটিনার। তো একটা অন্যভাবে যদি চিন্তা করো, আউটার লেয়ার অফ অপটিক কাপ থেকে রেটিনার মোস্ট আউটার লেয়ার গুলো তৈরি হবে, আর ইনার লেয়ার অফ অপটিক কাপ থেকে রেটিনার মোস্ট ইনার লেয়ার গুলো তৈরি হবে। তো মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটার নাম দেওয়া হয়েছে ইন্ট্রা রেটিনাল স্পেস, ইন্ট্রা রেটিনাল স্পেস। তাহলে এই হয়ে গেল আমাদের এই পর্যন্ত আমরা এটাই জানলাম। তাহলে কি জানলাম আমি, অপটিক যে ভেসিকলটা ছিল সেই অপটিক ভেসিকলটা একটা অপটিক কাপ হয়ে গেল। অপটিক কাপের এখন একটা ইনার লেয়ার হলো, এটা হচ্ছে ইনার লেয়ার অফ অপটিক কাপ, একটা আউটার লেয়ার হলো আউটার লেয়ার অফ অপটিক কাপ। আর মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ইন্ট্রা রেটিনাল স্পেস। আর যে লেন্স প্ল্যাকড যে ছিল আগে, লেন্স প্ল্যাকডটা আস্তে 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 ভিতরে ভেসিকল ফর্ম করলো, ভেসিকল ফর্ম হ্যাঁ হ্যাঁ ভেসিকল ফর্ম করে 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 সে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে সে কি হয়ে গেল, আলাদা হয়ে সে যে জিনিসটা তৈরি হলো নাম হচ্ছে লেন্স ভেসিকল। তাহলে আমরা এখন ফাইনাল যে লেবেলিংটা সেই লেবেলিং এ আসি। তাহলে দিস ইজ দ্য inner layer, this is the inner layer of the optic cup, এইটা this is the outer layer of the optic cup, and this whole space in between is called the intraretinal space. This thing was the optic stalk, আর এই পুরো জিনিসটা as a whole বলা হয় optic cup। আর এই যে জিনিসটাকে আমি আগে লাল করে দেখাইছিলাম এখন ব্লু করে দেখাইছি, জাস্ট এমনি খেয়াল রাখো আর কি, যেটা লেন্স ভেসিকল। আর এগুলা এই পর্যন্ত যা বললাম এগুলো সব কোথা থেকে আসছে, সব আসছে এক্টোডার্ম থেকে, বাট এই অংশটুকু আসছে নিউরো এক্টোডার্ম থেকে, আর লেন্সটা আসছে সারফেস এক্টোডার্ম থেকে। আর যখন লেন্স ভেসিকল আলাদা করে তৈরি হয়ে যায় তখন লেন্স ভেসিকলের চারপাশে একটা মেজেনকাইমাল একটা কাভারিং তৈরি হয়, মেজেনকাইমাল কাভারিং। এই মেজেনকাইমাল কাভারিং এর নাম হচ্ছে টিউনিকা ভাস্কুলোসাম লেন্টিস। এটা এত সিগনিফিকেন্ট না, জাস্ট লেন্সের চারপাশে একটা ফাসা তৈরি হয়, মানে মানে একটা তোমার ক্যাপসুল তৈরি হয়, ক্যাপসুল বললে ভালো। তাহলে তোমার দিস ইজ দ্য লেন্স এন্ড দিস ইজ দ্য ক্যাপসুল অফ দ্য লেন্স। এই ক্যাপসুল অফ দ্য লেন্স কোথা থেকে আসছে, দিস হ্যাজ ডিরাইভ ফ্রম মেজেনকাইম অফ দ্য সারাউন্ডিং টিস্যু, এবং এটা ইন্ট্রাইউটেরিন লাইফ এটার নাম কি, টিউনিকা ভাস্কুলোসাম লেন্টিস, টিউনিকা ভাস্কুলোসাম লেন্টিস, যেটা অ্যাডাল্ট লাইফে হয়ে যায় ক্যাপসুল অফ দ্য লেন্স। তাহলে এই পর্যন্ত হচ্ছে এতটুকু গেল, আশা করি সবাই বুঝতে পারছো। কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করো মাঝখানে মাঝখানে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা খুব ভালো করে এই ছবিটা মানে যেন সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পারো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে আমরা একটু তাহলে দেখি। আচ্ছা এখন এই ছবিটা তো একটু টু ডাইমেনশনালে দেখানো হয়েছে তাই না, একটু টু ডাইমেনশনালে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনালে কেমন দেখায় পুরো অপটিক কাপটাকে দেখো, মানে থ্রি ডাইমেনশনালে এটা যেরকম মানে ইনভ্যাজিনেশনটা হয় না, ইনভ্যাজিনেশনটা কিন্তু অনেকটা এরকম হয়, মানে অপটিক স্টক শুদ্ধা একটু হালকা ইনভ্যাজিনেশন হয়, মানে এই সামনের অপটিক ভেসিকলটা তো ইনভ্যাজিনেট হয়, অপটিক কাপের টুকু থেকেও কিন্তু একটু ইনভ্যাজিনেশন রয়ে যায়, ঠিক আছে? যাক এটা এত সিগনিফিকেন্ট না, এটা জাস্ট একটু খেয়াল রাখবা, আর কিছু না। মানে আমি যে কথাটা বললাম যে মানে এমন না যে এটা একদম
জাস্ট সামনের দিকটাতে এরকম ইনভ্যাজিনেট হয়। পুরো অপটিক স্টক এবং অপটিক ভেসিকল শুদ্ধ পুরাটারই ভেন্ট্রাল সারফেসে বা ইনফেরিয়র সারফেসটাতে ইনভ্যাজিনেশন হয়। ঠিক আছে? এই যে ইনভ্যাজিনেশনটা হয় পুরোটা, এই ইনভ্যাজিনেশনটাকে বলা হয় করোয়েড ফিশার। করোয়েড ফিশার। আচ্ছা, এটা এত ইম্পর্টেন্ট না আপাতত তোমাদের জন্য, বাট এটা একটা কনজেনিটাল অ্যানোমালি বুঝার জন্য এটা ইম্পর্টেন্ট। একটু তোমাদেরকে এখনই বলে দেই, এই যে অপটিক কাপের যে সবচেয়ে সামনের দিকের যে অংশটা দেখা যাচ্ছে, হ্যাঁ, দিস থিং উইল আলটিমেটলি বিকাম রাউন্ড, অ্যান্ড এখান থেকে কিন্তু তৈরি হয়, কি তৈরি হয় জানো? এখান থেকে তৈরি হয় আইরিস। আইরিস তৈরি হয়। আমাদের আইরিসটা কিরকম? এরকম না, সুন্দর গোল, এবং আইরিসের মাঝে একটা ফাঁকা আছে, ফাঁকার নাম আমরা বলি পিউপিল। তো পিউপিলটা পুরোপুরি তৈরি হবার জন্য কিন্তু এই কোরোয়েড ফিশারটা একটা সময় ক্লোজ হয়ে যেতেই হবে, নাহলে কি হবে, নাহলে পিউপিলটা এরকম একটা জায়গায় খোলা থাকবে, মানে আইরিসটা এরকম একটা জায়গায় খোলা থাকবে। তো আইরিসটা একটা জায়গায় খোলা থাকলে মানে এটাকে যে কনজেটাল, মানে একটা বাচ্চার চোখ তুমি যদি এমন দেখো যে তার আইরিসটা এরকম, মানে একটা জায়গায় ডেফিসিয়েন্ট, এটা হচ্ছে একটা কনজেনিটাল অ্যানোমালি, এটার নাম হচ্ছে কলোবোমা। কলোবোমা। এবং এটা কেন হয়? ফেলিওর অফ কমপ্লিট ফিউশন অফ দ্য কোরয়েড ফিশার। যাক, এটা একটু বেশি, আমি বেশি আগে ভাগে বেশি অ্যাডভান্স কথাবার্তা বলে ফেলতেছি। আমরা উই উইল কাম ব্যাক টু দিস, আগে আমরা বাকিটা একটু দেখে নিই। আর এখন যদি না বুঝো সমস্যা নেই, এটা এটা না বুঝলেও এমন কোনো সমস্যা নেই। যদি বুঝো তাহলে ভালো, জাস্ট পরে কাজে লাগাতে পারবা আর কি। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে যে তোমার, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি বললাম, মানে তোমার পুরা অপটিক যে স্টক এবং অপটিক ভেসিকল, সেখানে হচ্ছে তোমার যে কনকেভিটিটা অ্যাপিয়ার করে, এই কনকেভিটিটা আমরা সবচেয়ে সামনে থেকে দেখতে পারি, তখন এই জিনিসটাকে অনেকটা এরকম দেখায় আর কি, এরকম দেখায়। যাই হোক, আমরা তাহলে এখন যদি একটু 2D তে আঁকি, এই পুরোটা হচ্ছে অপটিক কাপ, আর এই ধরো মাঝখানে এই যে কোরোয়েডাল ফিশার, মাঝখানে কোরোয়েডাল ফিশার। তো এর মধ্যেই হচ্ছে লেন্স ভেসিকলটা এভাবে অবস্থান করে, এর মধ্যে লেন্স ভেসিকলটা এভাবে অবস্থান করে। এখন লেন্স ভেসিকলের পিছন দিকে কিছু জিনিস থাকে, একটা বড় আর্টারি থাকে, এই আর্টারির নাম হচ্ছে হায়ালয়েড আর্টারি। আর হায়ালয়েড আর্টারির চারপাশে কিছু মেজেনকাইমাল টিস্যু থাকে, এই মেজেনকাইমাল টিস্যুর নাম হচ্ছে ভিট্রিয়াস body. A vitreous body will ultimately give rise to the vitreous humor. তাহলে এখান থেকে আমরা কি জানলাম এই স্লাইড থেকে, এই অংশ থেকে? অপটিক কাপের মধ্যে যে ডিপ্রেশনটা থাকে, ওই ডিপ্রেশনটার নাম হচ্ছে কোরয়েডাল ফিশার। এই জিনিসটাই, এই জিনিসটাই আর কি কোরয়েড ফিশার। এর সবচেয়ে সামনের দিকটাতে কে থাকে? সবচেয়ে সামনের দিকটাতে থাকে লেন্স ভেসিকল, এভাবে থাকে, এর মধ্যে থাকে। আর এর পিছনে একটা আর্টারি এরকম করে রান করে এই পর্যন্ত, এটার নাম হচ্ছে, মানে আসলে এর মানে এই ফিশারের ভিতর দিয়ে আর কি রান করে আসে, এটার নাম হচ্ছে হায়ালয়েড আর্টারি। আর এই হায়ালয়েড আর্টারির চারপাশে কিছু কানেকটিভ টিস্যু অ্যাপিয়ার করে ফ্রম দ্য মেজেনকাইম অফ দ্য সারাউন্ডিং টিস্যু, এটার নাম হয় ভিট্রিয়াস বডি। ভিট্রিয়াস বডি। তাহলে আমরা এখন পর্যন্ত যেই যে ডেরিভেটিভ পাইলাম, এর মধ্যে সারাউন্ডিং মেজেনকাইম থেকে কে কে অ্যাপিয়ার করতেছে? এই যে ভিট্রিয়াস বডি, তারপর হচ্ছে তোমার ওই যে টিউনিকা ভাস্কুলোসাম লেন্টিস, আর এই যে তোমার, আর বাকি যা দেখাইলাম সব অ্যাপিয়ার করেছে সারফেস এক্টোডার্ম থেকে, সরি, বাকি সব অ্যাপিয়ার করে এক্টোডার্ম থেকে। এর মধ্যে শুধু লেন্স ভেসিকলটা অ্যাপিয়ার করে সারফেস এক্টোডার্ম থেকে, আর বাকি জিনিসটা পুরো ডেভেলপ করে নিউরো এক্টোডার্ম থেকে। এখন পর্যন্ত যা দেখলাম শুধু তার মধ্যে। যাই হোক, একটু বেশি কঠিন আলোচনা হয়ে গেছে, লেটস কাম ব্যাক টু দ্য সিম্পল ডিসকাশন। তাহলে অপটিক কাপটা আমরা খুব বড় করে দেখাচ্ছি, এই হচ্ছে অপটিক কাপ, এই হচ্ছে আউটার লেয়ার, এই হচ্ছে ইনার লেয়ার, এই হচ্ছে অপটিক স্টক, আর এই হচ্ছে দ্য লেন্স ভেসিকল। তো এখন আমরা আলাদা করে আউটার লেয়ার আর ইনার লেয়ারের ডেভেলপমেন্টটা আমরা পড়ব, কি আসে। এমনিতে গ্রস আইডিয়ার জন্য আমি আগেই বলেছি যে আউটার লেয়ার থেকে আউটার লেয়ার অফ রেটিনা আসবে, আর ইনার লেয়ার থেকে ইনার লেয়ার্স অফ রেটিনা আসবে। একটু আমার কথাটা খেয়াল করো, আউটার লেয়ার, আর এখান থেকে আসবে ইনার লেয়ার্স।
একটু জাস্ট এটা জাস্ট সংক্ষেপে জাস্ট মনে রাখার জন্য খেয়াল মানে মনে রাখো। তো যাই হোক, তাহলে ইন কিপিং উইথ হোয়াট আই সেড, আউটার লেয়ারটা থেকে আসবে আউটার লেয়ার অফ রেটিনা। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তারাই শুধু এটা খেয়াল করো একটু, যে আউটার লেয়ারের নাম তোমরা জানো, পিগমেন্টেড লেয়ার অফ রেটিনা অথবা লেয়ার অফ পিগমেন্টেড এপিথেলিয়াম। এটা হচ্ছে মানে আমরা যদি বাইরে থেকে চিন্তা করি তাহলে দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ রেটিনা। সেকেন্ড ইয়ারদের আপাতত মানে কিছু এটা বুঝতে হবে না, তোমরা যখন কয়েকদিন পরে আইবল পড়বা তখন এই নোটগুলো আরেকবার উল্টায়ও, এই স্লাইডগুলো আরেকবার দেখো, তাহলে বুঝতে পারো। আপাতত ফার্স্ট ইয়ার জাস্ট মনে রাখো যে এখান থেকে আউটার লেয়ার অফ অপটিক কাপ থেকে ডেভেলপ করে পিগমেন্টেড লেয়ার অফ রেটিনা, সরি মানে আউটার লেয়ার অফ রেটিনা। আর সেকেন্ড ইয়ারে খেয়াল রাখো যে এটা হচ্ছে পিগমেন্টেড লেয়ার অথবা বাইরের দিক থেকে চিন্তা করলে দ্য ফার্স্ট লেয়ার অফ রেটিনা। এখন আসি আমরা একটু ইনার সাইডটাতে আসি। ইনার সাইডটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মানে পোস্টেরিয়র 4/5 আর অ্যান্টেরিয়র 1/5। মানে কি বললাম আবার বলি, এই ছবিটা একটু কেটে গেছে, এক্সট্রিমলি সরি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমরা আউটার লেয়ার নিয়ে কিন্তু আমরা যা বলার বলে ফেলছি। এখন আমরা অপটিক কাপের ইনার লেয়ারে আসি। ইনার লেয়ারকে দুইটা আলাদা ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্টেরিয়র 1/5 যেটাকে গ্রিন দিয়ে দেখানো হয়েছে, আর পোস্টেরিয়র 4/5 যেটাকে ইয়েলো দিয়ে দেখানো হয়েছে। তো anterior 1/5 fuses with the outer layer, ঠিক আছে? anterior 1/5 fuses with the outer layer, ওইটা আমরা পরে বলতেছি, আগে posterior 4/5 নিয়ে আসি। posterior 4/5 of the inner layer of the optic cup, এটাকে বলা হয় নার্ভাস লেয়ার। নার্ভাস লেয়ার, আর আই বলের নার্ভাস লেয়ারের নাম কি? আই বলের যে নার্ভাস লেয়ারটার নাম হচ্ছে রেটিনা। সো রেটিনার আউটার লেয়ারটা নিয়ে কিন্তু আমরা বলে ফেলছি, সেটা আসে আউটার লেয়ার অফ অপটিক কাপ থেকে। তাইলে ইনার লেয়ার অফ অপটিক কাপের যে পোস্টেরিয়র 4/5 এটার নাম কেন নার্ভাস লেয়ার? কারণ এখান থেকে রেটিনার বাকি লেয়ারগুলো আসে। তাহলে একটু দেখো, এরকম posterior যে 4/5, হ্যাঁ, posterior 4/5 of the inner surface of the optic cup কে, অপটিক কাপ আরো তিনটা ভাগে ফ্র্যাগমেন্টেড হয়ে পড়ে, 1 2 3। 1 হচ্ছে সবচেয়ে ভিতরে, 2 হচ্ছে সব মাঝখানে, আর 3 হচ্ছে সবচেয়ে, আচ্ছা আসলে এটা মানে ভিতরে বাইরের কথা বলাটা ভুল হয়ে গেছে। মানে 1 হচ্ছে আসলে সবচেয়ে বাইরে আর কি, কারণ 1 হচ্ছে আউটার লেয়ারের সবচেয়ে কাছে, 2 হচ্ছে আরো ভিতরে, সবচেয়ে ভিতরে হচ্ছে 3। তো যাই হোক, সবচেয়ে ভিতরে 3। তাহলে পোস্টেরিয়র 4/5 এই তিনটা লেয়ারে ভাগ হয়ে পড়ে। এখন এই তিনটা লেয়ারের নাম আছে, আবার নামটা তোমরা দেখলে তোমাদের কাছে হয়তো ইজি লাগবে। দেখো, এই যে লেয়ার 1, এই লেয়ার 1 এর নাম হচ্ছে নিউরো এপিথেলিয়াল লেয়ার। যে লেয়ার 2, এই লেয়ারের নাম হচ্ছে মেন্টাল লেয়ার। আর যে লেয়ার 3 এর নাম হচ্ছে মার্জিনাল লেয়ার। এটা তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো, আগের দিন আমরা স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্টের সময় এই তিনটা লেয়ার কথাই বলেছিলাম। তো বেসিক্যালি আমাদের পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কোনো জায়গাতেই এই তিনটা লেয়ার পাওয়া যায়। সো এখানেও এই তিনটা লেয়ারকে এভাবে পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, তাইলে কি বলতেছি আমি আবার বলি, posterior 4/5 of the inner surface of the optic cup, এটা তিনটা ভাগে ভাগ হয়, from outside to inside। লেয়ার 1 হচ্ছে নিউরোএপিথেলিয়াল লেয়ার, লেয়ার 2 হচ্ছে মেন্টাল লেয়ার, আর লেয়ার 3 হচ্ছে মার্জিনাল লেয়ার। এটা সেকেন্ড ইয়ার একটু খেয়াল রাখো জাস্ট, যে কোন লেয়ার থেকে কি ডেভেলপ করে। এই যে নিউরোএপিথেলিয়াল লেয়ার, এখান থেকে ডেভেলপ করে রডস এন্ড কোনস, হুইচ ইজ দ্য সেকেন্ড লেয়ার অফ রেটিনা। আর সবচেয়ে ভিতরে যেটা মার্জিনাল লেয়ার, সেখান থেকে তৈরি হয় অপটিক নার্ভ ফাইবার, হুইচ ইজ দ্য সেকেন্ড লাস্ট লেয়ার অফ দ্য রেটিনা। আর এর মধ্যে 2 থেকে 9 তো হচ্ছে তোমার 1 আর মানে তোমার নিউরোএপিথেলিয়াল আর মার্জিনাল থেকে ডেভেলপ করছে। এর মাঝে যত লেয়ার আছে রেটিনার, এরা সব ডেভেলপ করছে এই মেন্টাল লেয়ার থেকে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখানে আমি আর আলাদা করে লেয়ারগুলোর নামকরণ করি নাই, বাট আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমাদের posterior 4/5 of the retinar, sorry, posterior 4/5 of the inner surface of optic cup, এত কিছু মনে না রেখে যদি জাস্ট বলো যে এখান থেকে রেটিনা তৈরি হয়, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। বাট আরেকটু স্ক্রুটিনাইজড করে যদি মনে রাখতে চাও, রিমেম্বার দিস। তাহলে আমরা
অপটিক কাপের ডেরিভেটিভ কিন্তু অলমোস্ট পড়ে ফেলছি আমরা। আউটার পার্টের ডেরিভেটিভ কি পড়ছি, আউটার মোস্ট লেয়ার অফ দ্য রেটিনা। আর ইনার পার্টের যে পোস্টিরিয়র 4/5 এটাও পড়ে ফেলছি, এটা হচ্ছে রেস্ট অফ দ্য লেয়ার্স অফ দ্য রেটিনা, রেস্ট অফ দ্য লেয়ার্স অফ দ্য রেটিনা গেল। তাহলে পোস্টিরিয়র 4/5 গেল। তাহলে এখন আমরা অ্যান্টেরিয়র পার্টে আসি। তাহলে অ্যান্টেরিয়র পার্ট হচ্ছে অ্যান্টেরিয়র 1/5, ঠিক আছে। এই যে অ্যান্টেরিয়র 1/5 এটা কি বলছি, anterior 1/5 fuses with the outer pigmented layer। আচ্ছা, এটা তাহলে এই যে anterior পার্টটা, এটা হচ্ছে এই যে outer pigmented যে লেয়ারটা না, outer layer of the optic cup, এর সাথে ফিউজ হয়ে যায়, এর সাথে ফিউজ হয়ে যায় এবং ফিউজ হয়ে দুইটা পার্টের জন্ম দেয়। যদিও মানে এখানে আমি শুধু গ্রিন দিয়ে দেখাইছি, কিন্তু ধরে নাও যে এই অংশটা পুরোটাই হচ্ছে তোমার তোমার came from both the anterior 1/5 and also the outer layer। যাই হোক সমস্যা নেই, not significant। যাই হোক anterior 1/5 এর কন্ট্রিবিউশনটা দুই ভাগে ভাগ হয়। একদম সামনে একটা পার্ট থাকে, নাম হচ্ছে পার্ট 1, পার্ট 1 নাম না, নাম্বার আর কি, আপাতত নাম্বারটা দেখো। আর পোস্টেরিয়র পার্টের নাম্বার হচ্ছে নাম্বার 2। তো anterior পার্টের নাম হচ্ছে পার্স আইরিডিস, আর পোস্টেরিয়র যে পার্টটার নাম্বার 2 এটার নাম হচ্ছে পার্স সিলিয়ারিস। তাহলে পার্স আইরিডিস থেকে তৈরি হয় আইরিস, আর পার্স সিলিয়ারিস থেকে তৈরি হয় সিলিয়ারি বডি। যারা ফার্স্ট ইয়ারে আছো সিলিয়ারি বডি কি জানো না, ডোন্ট ওয়ারি, ইউ ওয়ন্ট মিস এনিথিং। এখন না জানলেও চলবে, যখন পড়বা তখন জাস্ট জানবা যে মানে সিলিয়ারি বডি জিনিসটা কি। এখন না জানলে কোনো সমস্যা নেই, এখন জাস্ট এটাই জেনে রাখো যে তাহলে অ্যান্টেরিয়র 1/5 থেকে কি কি আসে, আইরিস আসে আর সিলিয়ারি বডি আসে। আর পোস্টেরিয়র যে 1/5 সেখান থেকে, সরি পোস্টেরিয়র যে 4/5 সেখান থেকে কি আসে, সেখান থেকে আসে হচ্ছে রেটিনার যে ইনার লেয়ারগুলো সেগুলো আসে। তাহলে গেল। তাহলে আমরা কিন্তু মোটামুটি অপটিক কাপের ডেভেলপমেন্ট পুরাটাই পড়ে ফেললাম। আর এটা তো আমরা আগেই পড়লাম যে এখান দিয়ে লেন্স পর্যন্ত যে আর্টারিটা আসে এটার নাম হচ্ছে হায়ালয়েড আর্টারি, হায়ালয়েড আর্টারি। আর এর চারপাশে এই জিনিসগুলো যে এগুলোর নাম হচ্ছে ভিট্রিয়াস বডি, এটার নাম হচ্ছে ভিট্রিয়াস বডি। তাহলে দিস ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অফ অপটিক কাপ। এখনো কিন্তু আইবলে আরো লেয়ার বাকি আছে, ওগুলো আমরা পড়বো এখন। এই পর্যন্ত আচ্ছা আমি একটু পজ দেই, মেবি দিস ওয়াজ আ লট অফ ইনফরমেশন টু টেক ইন আ শর্ট টাইম। তোমরা যদি কেউ কোনোটা আরেকবার জানতে চাও বা কোনোটা বুঝতে পারোনি একটু জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, মুভিং অন। এখন দেখো আমরা কিন্তু এতটুকু ডেভেলপমেন্ট পুরোটাই পড়লাম, পুরো অপটিক কাপের ডেভেলপমেন্ট পুরোটাই পড়লাম। আর লেন্স ভেসিকল থেকে লেন্স আসে এটা আর আলাদা করে বলার কিছু নাই। এখন দেখো এখন আমরা কি পড়বো যে আই যে বল, আই বলের ইন এন্ড আউট, ভিতরে এবং বাইরে মেসোডার্ম থাকে। এই মেসোডার্ম থেকে কি কি আসে এগুলো আমরা এখন পড়বো। তাহলে ফার্স্টে আমরা বাইরের আউটসাইডের মেসোডার্ম থেকে কি আসে সেটা জেনে নেই। আইবলের বাইরে সারাউন্ডিং মেসোডার্ম থাকে। এটা কিন্তু একদম কোত্থেকে আসছে, মানে রেস্ট অফ দ্য যে ব্রেইন, রেস্ট অফ দ্য যে ডায়ানসেফালন সেখান থেকে কিন্তু এটা কন্টিনিউ হয়েছে, ঠিক আছে। তো দেখো কি হয়, আমরা ফার্স্টে এই অংশটা একটু দেখি। ধরে নাও যে মানে দাঁড়াও ওয়েট, ধরে নাও যে দিস ওয়াজ দ্য ডায়ানসেফালন and this was the surrounding mesoderm। যদি এমন হইতো, আচ্ছা আচ্ছা ওয়েট আমি আরেকটু করি। এই তো হচ্ছে সারফেস একটোডার্ম, তাই না? তাহলে সারাউন্ডিং মেসোডার্মটা কিন্তু এভাবে থাকবে, এভাবে থাকবে, মানে একটোডার্মে দুইটা লেয়ারের মাঝে ঢুকে পড়ে আর কি সারাউন্ডিং মেসোডার্মটা, ঠিক আছে। তো যাই হোক কি করে সারাউন্ডিং মেসোডার্মটা দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়, দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়। আমার মানে মানে ভিতরে যে পিঙ্ক যে ইয়েটা আমি দেখাচ্ছি মানে এই জিনিসটা তো কি ব্রেইন, আমার ব্রেইন, ঠিক আছে।
বা নিউরাল টিউব। ওকে, তো এখান থেকে তো ব্রেইন আসে। তো এর ইমিডিয়েটলি বাইরের যে সারাউন্ডিং মেসোডার্ম আর তার বাইরে এই দুইটা থেকে কি আসে দেখো, পায়া এবং অ্যারাকনয়েড, পায়া এবং অ্যারাকনয়েড। আর বাইরে যে সারফেস এক্টোডার্ম সেখান থেকে আসে ডুরা ম্যাটার। তাহলে আমি শর্টে একটু মেনিনজেসটাও বলে ফেললাম আর কি, জাস্ট পার্সপেক্টিভের জন্য। এই যে তোমার সারাউন্ডিং যে নিউরো এক্টোডার্ম বা নিউরাল টিউব, এর অ্যাডজাসেন্ট একটা মেসোডার্ম থাকে এবং তার বাইরে আরেকটা মেসোডার্ম থাকে। মানে সোজা কথা, একটা মেসোডার্মই ভাগ হয়ে দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে পায়া ম্যাটার আর একটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। আর সবচেয়ে বাইরে যে সারফেস এক্টোডার্ম, দ্যাট গিভস রাইজ টু দ্য ডুরা ম্যাটার। তো যাই হোক, এটা একটু খেয়াল রাখো। এখন আমাদের যে জিনিসটা, তাহলে আগে আমরা এই দিকটা একটু দেখি, একটু এদিকটা একটু দেখি। তোমার আমার যে স্টকটা ছিল অপটিক স্টক, অপটিক স্টকটা আলটিমেটলি কই যাচ্ছিল? ব্রেইনে যাচ্ছিল না? হ্যাঁ, ব্রেইনে যাচ্ছিল। সো অপটিক স্টকের সারাউন্ডিং যে মেসোডার্মটা আমি যে দেখাচ্ছি এই জিনিসটা, দিস উইল গিভ রাইজ টু মানে মানে পায়া এন্ড অ্যারাকনয়েড। এখানেও সেম, দেখো এই যে অপটিক স্টকের যে সারাউন্ডিং যে মেসোডার্ম, ইট ডিফারেন্সিয়েটেড ইনটু পায়া ম্যাটার এন্ড অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে এটা গেল অপটিক স্টকে। তো আমরা তো অপটিক স্টক নিয়ে এত কিছু আমাদের জানতে হবে না, সো এটা ডোন্ট ওয়ারি। বাট এটা খেয়াল রাখো যে পুরো ব্রেইনের চারপাশে যে সারাউন্ডিং মেসোডার্ম থাকে সেটা গিভস রাইজ টু পায়া এবং অ্যারাকনয়েড। এখন হাউ ডাজ দ্যাট এফেক্ট দ্য আই? এই পায়া এবং অ্যারাকনয়েডটাই পুরো অপটিক কাপের চারপাশেও কিন্তু এভাবে বেষ্টন করে থাকে। পুরো এই তো হচ্ছে তোমার অপটিক কাপটা, এর চারপাশে যে সারাউন্ডিং মেসোডার্মটা, এই সারাউন্ডিং মেসোডার্মটা কিভাবে ডিফারেন্সিয়েট হয় দেখো, এটাও ঠিক দুইটা লেয়ারে ভাগ হয়। এই হচ্ছে একটা ইনার লেয়ার, এই হচ্ছে একটা আউটার লেয়ার। ইনার লেয়ারটার নাম হয় কোরয়েড আর আউটার লেয়ারটার নাম হয় স্ক্লেরা। স্ক্লেরা মানে এই দুইটা কিন্তু আইবলের বাকি দুইটা লেয়ার। সবচেয়ে ভিতরের লেয়ারটা ছিল রেটিনা, এছাড়াও আমরা এখন কি জানলাম? স্ক্লেরা এবং কোরয়েড, মানে আসলে কোরয়েড এবং স্ক্লেরা। তো যাই হোক, তাহলে দেখতে পারতেছো তোমরা, ইনার যেই কোরয়েড, দ্যাট ইজ কন্টিনিউয়াস উইথ হোয়াট? দ্যাট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য পায়া ম্যাটার অফ দ্য ব্রেইন, কন্টিনিউয়াস উইথ পায়া ম্যাটার অফ দ্য ব্রেইন। আর আর হচ্ছে তোমার আউটার যেই, আচ্ছা আমি উল্টা বললাম তাই না? হ্যাঁ, ইনার যে কোরয়েড, ইনার যে কোরয়েড, ওয়েট, স্ক্লেরা, আমি আবার বলতেছি, ইনার যে কোরয়েড, that is continuous with the inner layer of the meninges, that is pia mater. আর outer যে sclera, that is continuous with outer layer of the meninges, that is the arachnoid. তাহলে এই দুটো একটু খেয়াল রাখবা, এই দুইটাই কোত্থেকে আসছে? মেসোডার্ম সারাউন্ডিং দ্য আইবল, সেখান থেকে আসছে মেসোডার্ম সারাউন্ডিং দ্য আইবল। এখন তাহলে আমরা কিন্তু কি কি জানলাম তাইলে এখন পর্যন্ত? এখন শুধু আইবলের দিকে খেয়াল করো, জাস্ট আইবলের দিকে খেয়াল করো। তাহলে আমরা কি 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 দেখতেছি? এই হচ্ছে তোমার স্ক্লেরা, এই হচ্ছে কোরয়েড, আর এই পুরোটা থেকে কি আসতেছিল? রেটিনা। স্ক্লেরা এবং কোরয়েড একদম অ্যান্টেরিয়র এন্ডে ফিউজ হয়, ফিউজে কি তৈরি করে? ব্লু কালারের জিনিসটা, কর্নিয়া। খেয়াল রাখবা, স্ক্লেরা এবং কোরয়েড একদম সামনে একসাথে হয়ে ফিউজ হয়ে একটা ট্রান্সপারেন্ট জিনিস তৈরি করে। এই ট্রান্সপারেন্ট জিনিসটার নাম হচ্ছে কর্নিয়া। তবে কর্নিয়াটা আরেকটা যে ব্যাপার আছে, কর্নিয়াটা শুধুমাত্র এই স্ক্লেরা এবং কোরয়েড থেকে তৈরি হয় না। এই যে সারফেস এক্টোডার্মটা না, এই সারফেস এক্টোডার্মটার একটা কন্ট্রিবিউশন আছে ইন মেকিং দ্য কর্নিয়া। সো যাই হোক, তাহলে আমরা এখানে কি জানতেছি একটু আরেকবার আমরা সামারাইজ করি। স্ক্লেরা এবং কোরয়েড এরা কোথা থেকে আসছে? মেসোডার্ম সারাউন্ডিং দ্য আইবল, মেসোডার্ম সারাউন্ডিং দ্য আইবল। আর কর্নিয়া কোথা থেকে আসছে? কর্নিয়া কিন্তু আসছে তোমার ওই মেসোডার্ম থেকে আসছে, কিন্তু তার সাথে একটু সারফেস এক্টোডার্মেরও একটু কন্ট্রিবিউশন আছে হালকা। তাহলে ব্লু পোর্শনটা হচ্ছে যে তোমার কর্নিয়া, বাট এর সামনে দেখো একটু রেড, সারফেস এক্টোডার্মের কন্ট্রিবিউশন আছে। তো ঠিক আছে, তাহলে দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডেভেলপমেন্ট অফ দ্য আইবল। ঠিক
ঠিক আছে? এখানে আর কি লেখা আছে, আরেকটা ছোট্ট কথা লেখা আছে, এটা হচ্ছে দেখো তোমরা, আমরা একটু আগে বারবার একটা আর্টারির কথা বলতেছিলাম, হায়ালয়েড আর্টারি। হায়ালয়েড আর্টারি, এই হায়ালয়েড আর্টারিটা জাস্ট ইন্ট্রা-ইউটেরাইন লাইফেই থাকে, একটা সময় এই আর্টারিটা আর থাকে না, একটা সময় এই আর্টারিটার দেখো দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে প্রক্সিমাল পোর্শন, যে অংশটা রেটিনার মধ্যে থাকে, আরেকটা অংশ হচ্ছে ডিস্টাল পোর্শন, দ্য পোর্শন দ্যাট এক্সটেন্ডস আপ টু দ্য লেন্স। ডিস্টাল পোর্শনটা ডিজেনারেট হয়ে যায়, শুধুমাত্র প্রক্সিমাল পোর্শনটা রয়ে যায়, এবং প্রক্সিমাল পোর্শনটা ব্রাঞ্চিং করে 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 পুরা তোমার যে রেটিনা, পুরো রেটিনাকে সাপ্লাই দেয়। একটু কাইন্ডলি একটু ওয়েট করো, অনেক সাউন্ড হচ্ছে বাইরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বললাম একটু দেখো, হায়ালয়েড আর্টারির ডিস্টাল পোর্শন যেটা হচ্ছে তোমার রেটিনা থেকে লেন্স পর্যন্ত। আচ্ছা তাহলে দেখি, এটা দুইটা পোর্শন, ডিস্টাল আর প্রক্সিমাল। ডিস্টাল পোর্শন কোথা থেকে, আচ্ছা প্রক্সিমাল পোর্শন কোন পর্যন্ত, আপ টু দ্য রেটিনা, আর ডিস্টাল পোর্শনটা কোন পর্যন্ত, ফ্রম দ্য রেটিনা টু দ্য লেন্স। তো এই পোর্শনটা পুরোপুরি মানে নাই হয়ে যায়, রয়ে যায় শুধুমাত্র প্রক্সিমাল পোর্শনটা। প্রক্সিমাল পোর্শনটার নাম তখন আর হায়ালয়েড আর্টারি থাকে না, ইট বিকামস দ্য সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। ইট বিকামস দ্য সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। তাহলে ঠিক আছে, তাহলে ফ্রম প্রক্সিমাল পোর্শন অফ দ্য হায়ালয়েড আর্টারি কি ডেভেলপ করে, সেন্ট্রাল রেটিনাল আর্টারি, দ্য ডিস্টাল পোর্শন ডিসঅ্যাপিয়ার্স। আমার কাছে মনে হয় যে আইবলের ডেভেলপমেন্ট এই আর ছোট, আচ্ছা আচ্ছা আরেকটা অংশ। তাহলে আমরা ফার্স্টে এখানে কি পড়ছিলাম, আমরা এখানে পড়ছিলাম যে তোমার আইবলের মানে আমরা কি পড়তেছিলাম, আইবলের মানে অ্যারাউন্ডে কি কি মেসোডার্মাল কন্ট্রিবিউশন আছে, কি কি বলেছিলাম, আইবলের ভিতরে এবং বাইরে দুই দুই জায়গায় আছে কিছু মেসোডার্ম। তাহলে বাইরেরটা পড়লাম, বাইরের মেসোডার্ম থেকে আমরা কি 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 পাইলাম, স্ক্লেরা এবং কোরয়েড। স্ক্লেরা কার সাথে কন্টিনিউয়াস, ব্রেইনের কাভারিং, পায়ের সাথে কন্টিনিউয়াস, সরি সরি সরি, স্ক্লেরা হচ্ছে তোমার অ্যারাকনয়েডের সাথে কন্টিনিউয়াস, অ্যারাকনয়েড। আর কোরয়েড কার সাথে কন্টিনিউয়াস, কোরয়েড হচ্ছে পায়ের সাথে কন্টিনিউয়াস, মানে ভিতরেরটা ভিতরটার সাথে, বাইরেরটা বাইরেরটার সাথে। এখন ভিতরের মানে ইনসাইড অফ দ্য আইবল কিছু অল্প কিছু কানেকটিভ, মানে অল্প কিছু মেসোডার্মাল ডেরিভেটিভ আছে, ওগুলো একটু দেখে নেই। সেটা হচ্ছে দেখো, আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি, একটা হচ্ছে এটা, এই জিনিসটা, এই জিনিসটা কি, সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য লেন্স। সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য লেন্স, যারা ফার্স্ট ইয়ার আছো তারা হয়তো জানবা না, সেকেন্ড ইয়ার জানো ভালো করে, ফার্স্ট ইয়ার যা শুনে থাকো এই অংশটা। সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য লেন্স হচ্ছে লেন্সটাকে সাসপেন্ড করে রাখে সিলিয়ারি বডি থেকে। এটা হচ্ছে তোমার ইনসাইড অফ দ্য আইবল মেসোডার্ম থেকে আসে। আরেকটা ছোট্ট জিনিস, ছোট্ট জিনিসটা কি, তোমার এই জায়গাতে দাঁড়াও, এই জায়গাতে তোমার কিছু মাসেল থাকে, এটা কোন জায়গা, এটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি আইরিসটা আর কি। আইরিসে দুইটা মাসেল থাকে, একটা হচ্ছে কনস্ট্রিক্টর পিউপিলি, যেটা হচ্ছে পিউপিলকে কনস্ট্রিক্ট করে, আর একটা হচ্ছে ডাইলেটর পিউপিলি, যেটা হচ্ছে পিউপিলকে ডাইলেট করে। তাহলে আইবলের ভিতরের মেসোডার্ম থেকে কি কি আসে, একটা হচ্ছে তোমার সাসপেন্সরি লিগামেন্ট অফ লেন্স, আর একটা হচ্ছে দুইটা মাসেল, কনস্ট্রিক্টর পিউপিলি আর হচ্ছে ডাইলেটর পিউপিলি। তাহলে এই হচ্ছে আইবলের ভিতরের মেসোডার্মাল ডেরিভেটিভ। আর আইবলের বাইরের মেসোডার্মাল ডেরিভেটিভ কি, এই যে হচ্ছে তোমার তোমার স্ক্লেরা, আর এই হচ্ছে কোরয়েড, আর সামনে কর্নিয়া। কর্নিয়ার পুরোটা না কিন্তু, কর্নিয়ার একটা পোর্শন, কারণ কর্নিয়ার একটা পোর্শন সামনের সারফেস এক্টোডার্ম থেকে আসতেছে। আচ্ছা আর হচ্ছে এখন একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সিলিয়ারি বডির ভিতরে একটা মাসেল থাকে, এটার নাম হচ্ছে সিলিয়ারিস মাসেল, তোমরা জানো নিশ্চয়ই সিলিয়ারিস মাসেল। এই সিলিয়ারিস মাসেলটা কিন্তু
পিওরলি anterior 1/5 of the অপটিক কাপ থেকে আসে। তো anterior 1/5 of the optic cup এটা কোন জার্ম লেয়ারের ডেরিভেটিভ? এটা কিন্তু নিউরো এক্টোডার্মের ডেরিভেটিভ। সো the only ectodermal muscle in our body, only ectodermal muscle in our body is the ciliaris muscle. Ciliaris muscle কোথায় থাকে? এটা হচ্ছে আইবলের সিলিয়ারি বডি। এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে from neuro ectoderm of the optic cup. Optic cup. আশা করি সবাই এটা বুঝতে পারছো। এটা ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। ওকে, সো দ্যাট কমপ্লিটস আওয়ার ডেভেলপমেন্ট অফ দ্য আইবল। এতটুকুই বেসিক্যালি। এখান থেকে রিটেন কোয়েশ্চেন অল্প আসে খুবই। আমি আসলে আজকে কোয়েশ্চেন ব্যাংকটা দেখে কোয়েশ্চেনটা এনলিস্ট করতে পারিনি। আমি ক্লাসের পরপরই এটা অ্যাড করে দিয়ে দিব। আসলে ক্লাসের আগে আমি সময় পাইনি আজকে আসলে ওই কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো ইনক্লুড করার। তো যাই হোক, এখন আমি খুব কুইকলি তোমাদের যে দুইটা কোয়েরি ছিল আগে, এই দুইটা কোয়েরি আমি একটু অ্যান্সার করব একটু আমি। আচ্ছা, একটা ছিল তোমাদের একটা কোয়েরি ছিল সম্ভবত। আচ্ছা, কোয়েরিটা কার ছিল? অনেকেরই মনে ছিল যে রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ লেফটটা কেন এত লম্বা আর রাইটটা কেন শর্ট। কোয়েশ্চেনটা কি এমনই ছিল তোমাদের কারো? এখানে কি কেউ আছো যার এই কোয়েশ্চেনটা ছিল? কে জানি করেছিল কোয়েশ্চেন? আচ্ছা, ফারিয়া হোসেন কি আছো? বলেছিল, ও গ্রুপে বলেছিল যে অ্যাওর্টিক আর্চের ব্যাপারটা একটু বলবেন, যার কারণে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ ইজ লঙ্গার দেন দ্য রাইট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ। আছো ফারিয়া হোসেন? আচ্ছা, সমস্যা নেই, আমি বলতেছি, সমস্যা নেই। তোমরা বাকিরা একটু দেখে নাও। এটা অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট আর কি। এটা মনে হয় রিটেনেও আসে। তো যাই হোক, আমরা যে 6টা ফ্যারিঞ্জিয়াল আর্চ পড়েছিলাম, ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ, ফোর্থ আর্চ, ফিফথ আর্চ, সিক্সথ আর্চ, এর মধ্যে ফিফথ আর্চটা তো ডিসঅ্যাপিয়ার করে যে আমরা সবাই জানি। এগুলো কিসের আর্চ ছিল? এখানে হচ্ছে যে আমি কিছু মেজোডার্মাল, কিছু এক্টোডার্মাল, কিছু এন্ডোডার্মাল কম্পোনেন্ট ছিল। প্রত্যেকটা আর্চে ডেডিকেটেড নার্ভ ছিল, কিন্তু প্রত্যেকটা আর্চের কিন্তু ডেডিকেটেড ব্লাড সাপ্লাইও ছিল। সেটা আমি আগের দিন বলি নাই, এখন একটু বলতে চাই। কি বলবো একটু দেখো তোমরা। যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, প্রত্যেকটা আর্চের একটা ডেডিকেটেড ব্লাড ভেসেলও আছে। আমি জাস্ট নাম বলবো, আর কিছু বলবো না, কারণ এটা মেইন পড়ার মধ্যে না। ফার্স্ট যেই হচ্ছে তোমার আর্চটা, সেই আর্চের ব্লাড ভেসেলের নাম হচ্ছে, আচ্ছা আমি এখানে না দেখাই, অন্য জায়গায় দেখাই। তোমার বেসিক্যালি এরকম দুই পাশে দুইটা, আচ্ছা থাক, আমি এভাবে না বলে জাস্ট নামটাই আগে একটু বলি। ফার্স্ট আর্চের যে ডেডিকেটেড আর্টারিটার নাম হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। সেকেন্ড আর্চের যে ডেডিকেটেড আর্টারির নাম হচ্ছে স্টেপিডিয়াল আর্টারি। স্টেপিডিয়াল আর্টারি। থার্ড আর্চের যে ডেডিকেটেড আর্টারির নাম হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি বা শুধু ক্যারোটিড আর্টারি। ফোর্থ আর্চের যে ডেডিকেটেড আর্টারিটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা। আর সিক্সথ আর্চের যে ডেডিকেটেড আর্টারিটার নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক না বলে আমি পালমোনারি আর্টারি বলি, পালমোনারি আর্টারিজ। আচ্ছা ওয়েট, এখানে আমি এটা না বলি, এখানে আমি এভাবে
বলি aortic arches, aortic arches। একটু দেখো জিনিসটা রিয়েল বডিতে কিরকম দেখায়। আচ্ছা, এই আর্টারিগুলা কিন্তু সবগুলাই দুই সাইডেই থাকে, মানে সবগুলো কিন্তু বাইল্যাটারাল আর্টারি, সবই বাইল্যাটারাল আর্টারি। কিভাবে থাকে, লাইক হচ্ছে যে তোমার এরকম দুই পাশে ম্যাক্সিলারি আর্টারি, দুই পাশে স্টেপিডিয়াল আর্টারি, দুই পাশে হচ্ছে ক্যারোটিড আর্টারি, দুই পাশে অ্যাওরটিক আর্চ, দুই পাশে পালমোনারি আর্টারি। এখন এখানে একটু দেখো পালমোনারি আর্টারিগুলো অ্যারাইজ করে কোথা থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে, আর অ্যাওরটিক আর্চ অ্যারাইজ করে কোথা থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে। সো এই যে তোমার ফোর্থ আর সিক্সথ আর্চের যে আর্টারি, তারা কার সাথে কানেক্টেড দেখো। সিক্সথ আর্চ ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড টু হুম, ইট ইজ কানেক্টেড টু দ্য, আমরা যে কার্ডিয়াক ডেভেলপমেন্ট পড়েছিলাম ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ওই ট্রাঙ্কাস আর্টেরিওসাসের যে রাইট পোর্শন তার সাথে সে কানেক্টেড। আর ফোর্থ আর্চটা কার সাথে কানেক্টেড, ইট ইজ কানেক্টেড উইথ দ্য লেফট পোর্শন অফ দ্য ট্রাঙ্কাস আর্টেরিওসাস, মানে ফোর্থ যেই ভাস্কুলার আর্চটা আর কি। তাহলে আলটিমেটলি এই ছিল তোমার ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা, এই ট্রাঙ্কাস আর্টেরিওসাসের এই হচ্ছে লেফট পার্ট, এই হচ্ছে রাইট পার্ট, ঠিক আছে। তো তাহলে দিস ইজ হাউ দ্য আর্টেরিয়াল সিস্টেম লুকড লাইক। ঠিক একই সময় প্যারালেলি ভেগাস নার্ভও ডেভেলপ করতেছিল, ভেগাস নার্ভ। এবং ভেগাস নার্ভও কিন্তু এই হচ্ছে ফার্স্ট আর্চ, তো ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ, ফোর্থ আর্চ। তো ভেগাস নার্ভ কোন কোন আর্চকে সাপ্লাই দেয়, সাপোজ এই হচ্ছে দুই পাশ থেকে ভেগাস নার্ভ নামতেছে, দুই পাশে ভেগাস নার্ভ নামতেছে। ফোর্থ আর্চের ডেরিভেটিভকে সে দেয় হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর সিক্সথ আর্চের নার্ভকে সে দেয় হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা ঝামেলা যেটা, যে সরি ওয়েট, এখানে ঝামেলা যেটা, যে আমাদের বডিটা এমন ভাবে একটা সময় ইলংগেট করে, এমন ভাবে আমাদের বডিটা একটা সময় ইলংগেট করে, এর ফলে একটা উইয়ার্ড একটা জিনিস হয়ে যায়। এই উইয়ার্ড জিনিসটা কি একটু দেখো, আমাদের বডিটা যখন, আচ্ছা ওয়েট, দাঁড়াও আমি একটু একটা জিনিস একটু ক্লিয়ার হতে হবে আমার, একটু ওয়েট করো তোমরা একটা মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সরি, আমি বুঝতে পারছি। ওকে, আচ্ছা ইউট্রাইন লাইফেই আবার আমরা জানি যে আর্টেরিয়াল সিস্টেম এবং ভেনাস সিস্টেম ইন্টারকানেক্টেড থাকে, মানে অ্যাওর্টার সাথে পালমোনারি ট্রাঙ্কের একটা কানেকশন থাকে, একটা কমিউনিকেশন থাকে, আমরা সেটাকে কি কি বলি, আমরা সেটাকে বলি ডাক্টাস আর্টেরিওসাস। সো প্রথম আচ্ছা একটা জিনিস দেখো, এখানে কিন্তু অ্যাওর্টিক আর্চটা দেখো দুই সাইডেই, তাই না? কিন্তু আমাদের রিয়েল লাইফে অ্যাওর্টিক আর্চ কিন্তু দুই সাইডে থাকে না, শুধু এক সাইডে থাকে, শুধু লেফট সাইডে থাকে। তো ইন্টারইউটেরিন লাইফে যখন তারা দুই সাইডে ছিল, তখন দেখো তোমার দুই সাইডেই তোমার ডাক্টাস আর্টেরিওসাস ছিল, দুই সাইডেই, দুই সাইডে ডাক্টাস আর্টেরিওসাস ছিল। তো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা যে তোমার লুপ করতো, সে কোন জায়গাটা দিয়ে লুপ করতো একটু দেখো, সে হচ্ছে তোমার, বারবার মুছে যাচ্ছে কেন, সরি, আচ্ছা, সে লুপ করতে হচ্ছে বেসিক্যালি অ্যারাউন্ড দিস, অ্যারাউন্ড যে ডাক্টাস আর্টেরিওসাস যে পোর্শনটা,
এটার উপর দিয়ে সে লুপ করতো আর কি, এখানেও সেম এই জায়গাটা দিয়ে লুপ করতো। তো সমস্যাটা যেটা হচ্ছে যে ডেভেলপ হতে হতে আমাদের রাইট সাইডে কোনো আর এওটা থাকে না, রাইট সাইডের পুরো এওটাটাই নাই হয়ে যায়, শুধুমাত্র এওটাটা থাকে তখন লেফট সাইডে। তো এই যে তোমার রাইট সাইডে যে ডাকটাস আর্টেরিওসাস এটাও নাই হয়ে যায়। তখন আগে তো এওটাটা মানে লুপ করছিল তোমার, সরি আগে তো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা লুপ করছিল বিলো দিস ডাকটাস আর্টেরিওসাস অন বোথ সাইড, তাই না? এর নিচ দিয়ে লুপ করছিল, কিন্তু এখন যখন এই সাইডে কোনো এওটা নাই, তখন কিন্তু সে কার নিচ দিয়ে লুপ করবে, ঠিক এর উপরে সে যে বাধাটা পায় তার নিচ দিয়ে সে লুপ করবে। এর ঠিক উপরে আছে হচ্ছে তোমার কোনটা, কোন আর্টারি, থার্ড আর্চের আর্টারি, দ্যাট ইজ ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি। সো দেখা যায় কি লেফট সাইডে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা লুপ করে অনেক নিচে, বিলো দ্য আর্চ অফ দ্য এওরটা, আর রাইট সাইডে এটা লুপ করে বিলো দ্য রাইট সাবক্লেভিয়ান আর্টারি বা রাইট কমন ক্যারোটিড আর্টারি। হ্যাঁ, তো যেহেতু এটা কেন করে, কারণ এই সাইডে ফোর্থ ভাস্কুলার আর্চের যে ডেরিভেটিভ রাইট রাইট এওটা, রাইট আর্চ অফ এওটা, এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যায়। এজন্য এখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা আরো উপর থেকে তখন লুপ করে, কিন্তু এখানে যেহেতু রয়ে যায় এওটাটা, এখানে সে আরো নিচ থেকে লুপ করে। সো এজন্য এখানে তাকে আরো নিচে এসে দেন লুপ করতে হয়, কিন্তু এখানে সে উপরে এসে লুপ করতে পারে। সো এটাই হচ্ছে কজ অফ দ্য left recurrent laryngeal nerve being longer than the right recurrent laryngeal nerve। এক কথায় যদি বলে যে কেন, এক কথায় বললে উত্তরটা হবে যে এটা যখন ইন্ট্রাইউটেরাইন লাইফ থাকে তখন, দেখো আচ্ছা এই ছবিটা তাহলে এখন একটু দেখাই তোমাদেরকে। ইন্ট্রাইউটেরাইন লাইফে, আচ্ছা একটু আজান হচ্ছে, আমরা একটু একটা মিনিট একটু সাইলেন্স ইয়ে করি, আজান হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফের প্রথম অবস্থার ছবি। দিস ওয়াজ দ্য সিক্সথ আর্চ and this was the fourth arch। এদেরকে কানেক্ট করে রাখতেছিল হচ্ছে দুই পাশেই ডাকটাস আর্টেরিওসাসটা। তো যাই হোক, ফোর্থ আর্চ আর সিক্সথ আর্চ এখানে এর নিচ দিয়ে হচ্ছে, এই যে এর নিচ দিয়ে হচ্ছে লুপ করতেছিল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা। বাট একটা সময় দেখো এই সাইডের তোমার ডাকটাস আর্টেরিওসাসটা রয়ে গেছে, বাট এই সাইডে যেহেতু কোনো ফোর্থ আর্চই নাই, সেহেতু এই সাইডে সিক্সথ আর্চের সাথে ফোর্থ আর্চের, সরি এই সাইডে দেখো যে ডট 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 দিয়ে যে দেখানো হয়েছে, এই জায়গাটা থেকেই ফোর্থ আর্চের যে ডেরিভেটিভ সেটা ডিসঅ্যাপিয়ার করে গিয়েছে। সো তখন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা লুপ করেছে এর ঠিক অ্যাডজাসেন্ট উপরে যে আর্টারিটা আছে তার সাথে, রাইট সাবক্লেভিয়ান আর্টারি। এজন্য স্লাইটলি লঙ্গার হচ্ছে এই সাইডটা দেন দিস সাইড একটু, তাহলে অ্যাডাল্ট লাইফ অনেকটা এরকম দেখায় আর কি। তো যাই হোক, তাহলে আশা করি যে এটা এক কথায় তোমরা যদি উত্তর দিতে চাও সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টের সময় আস্তে আস্তে ফোর্থ আর্টেরিয়াল আর্চটা ডিসঅ্যাপিয়ার করে যায়, এজন্য আর্চ অফ এওটা শুধু লেফট সাইডে পারসিস্ট করে, রাইট সাইডে থাকে না। অরিজিনালি আর্চ অফ এওটার নিচ দিয়েই হচ্ছে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা লুপ করছিল, ও রাইট সাইডে ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার কারণে ইট লুপস অ্যারাউন্ড দ্য ইমিডিয়েট সুপিরিয়র স্ট্রাকচার দ্যাট ইজ দ্য রাইট সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে ঠিক আছে গেল। এখন হচ্ছে তোমার ডায়াফ্রাম নিয়ে যে তোমার ছোট্ট একটু কথা জিজ্ঞেস করেছিলা, তালহা আছো? তালহা,
জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমার কোয়েশ্চেন ছিল, বাট সবাই একটু খেয়াল করে শুনো আর কি। খুবই সিম্পল, খুবই সহজ। ডায়াফ্রামের মেজর পোর্শনটা কোন অংশ থেকে ডেভেলপ করে? দেখো, দেখো, এই হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, আর এই হচ্ছে তোমার ভার্টিব্রা, সো এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। আর উই আর লুকিং ফ্রম অ্যাবাভ, ঠিক আছে, উপর থেকে দেখতেছি সাপোজ। সো একটু এই সাইডটা হচ্ছে একটু রাইট সাইড, আর এই সাইডটা হচ্ছে একটু লেফট সাইড। যাই হোক, সো মেজর যে পোর্শনটা, মানে যেটা হচ্ছে অরেঞ্জ দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, আগে আমরা দেখি যে ওপেনিং গুলা কি কি। এক নম্বর ওপেনিং হচ্ছে ভেনা কেবল ওপেনিং, একটু রাইটে থাকে। দুই নম্বর ওপেনিং হচ্ছে তোমার এওরটিক ওপেনিং, সরি সরি ইসোফেজিয়াল ওপেনিং, এটা একটু লেফটে থাকে। আর একদম মাঝখানে, অলমোস্ট মাঝখানে হালকা লেফটে থাকে ভেনা এওরটিক ওপেনিং, এওরটিক ওপেনিং। ওকে, আচ্ছা, এখন যে অংশটা কমলা কালি দিয়ে দেখানো হয়েছে, দ্যাট পার্ট ডেভেলপ ফ্রম দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। এবং এখান থেকে কি ডেভেলপ করে? এখান থেকে ডেভেলপ করে ডায়াফ্রামের যে সেন্ট্রাল টেন্ডন, সেটা সেন্ট্রাল টেন্ডনটা ডেভেলপ করে। এরপর দেখো, সারাউন্ডিং যেই অ্যাশ কালার যে পার্টটা দেখানো হয়েছে, অ্যাশ কালার এই পার্টটা থেকে ডেভেলপ করে। Wait, অ্যাশ কালারের এই পার্টটা থেকে এই পার্টটা কোত্থেকে ডেভেলপ করে? ফ্রম দ্য সোমাটোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম, ফ্রম দ্য সোমাটোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এখান থেকে ডায়াফ্রামের মোস্ট ল্যাটারাল যে পোর্শন, যেগুলো রিব কেজের সাথে লাগানো, সেগুলো ডেভেলপ করে। কুইক আরেকটা ইনফরমেশন, আমরা যখন গাট টিউবের ডেভেলপমেন্ট পড়েছিলাম, আমরা কি জানতাম? এই হচ্ছে গাট টিউবটা, আর এই হচ্ছে পোস্টেরিয়র বডি ওয়ালটা। গাট টিউব পোস্টেরিয়র বডি ওয়ালের সাথে কি দিয়ে লাগানো বা কি দিয়ে সাসপেন্ডেড? ডরজাল মেসেন্টেরি, ডরজাল মেসেন্টেরি। সো এটা যেহেতু ইসোফেগাস, পার্ট অফ দ্য গাট টিউব, সো এর পিছনেও পোস্টেরিয়র বডি ওয়াল পর্যন্ত কে থাকবে? ডরজাল মেসেন্টেরি, আমি যেটা ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি। তাহলে ইয়েলো কালারে যা একদম পোস্টেরিয়র বডি ওয়াল পর্যন্ত কানেক্ট করে রাখছে, এটা হচ্ছে ডরজাল মেসেন্টেরি। এবং এটা কোথায়, এটা কোন পোর্শনটার জন্ম দিবে? দ্য পোর্শন বিহাইন্ড দ্য ইসোফেজিয়াল ওপেনিং, বাট ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওরটিক ওপেনিং। ঠিক আছে, আচ্ছা। আর বেগুনি কালার দিয়ে যে পার্টটা দেখানো হয়েছে, এটার নাম হচ্ছে প্লুরোপেরিটোনিয়াল ক্যানাল। ফার্স্টে এটা একটা ক্যানাল থাকে, ছিদ্র থাকে, একটা সময় এটা ক্লোজ হয়ে যায়, তখন আমরা এটাকে বলি প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন। কেন? কারণ এর উপরে হচ্ছে লাং ডেভেলপ হতে থাকে, আর এর নিচে জিআইটি ডেভেলপ হতে থাকে। একটা সময় তোমার মানে রেসপিরেটরি সিস্টেমটা জিআইটির একটা পার্ট থাকে, আনটিল দ্য ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম অ্যাপিয়ার্স। সো আফটার দ্যাট দ্য প্লুরোপেরিকার্ডিয়াল মেমব্রেন ক্লোজেস, মানে ক্যানাল ক্লোজেস অ্যান্ড ইট বিকামস এ মেমব্রেন। এবং যখন মেমব্রেন হয়ে যায়, তখন এটাও ডায়াফ্রামের একটা অংশ তৈরি করে। ইট it develops the coastal and vertebral portion of the diaphragm, coastal and vertebral portion। তো যাই হোক, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা কোনটা, এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট ফরগেট অ্যাবাউট দিস। সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে যে অংশটা আসে, ডরজাল মেসেন্টারি থেকে যে অংশটা আসে, আর প্লুরোপেরিটোনিয়াল ক্যানাল বা মেমব্রেন থেকে যে অংশটা আসে। একটা মজার জিনিস, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন আর হচ্ছে তোমার এই যে ডরজাল মেসেন্টারি, এখান থেকে হচ্ছে তোমার ক্রাস অফ দ্য ডায়াফ্রাম তৈরি হয়। ক্রাস অফ দ্য মানে ডায়াফ্রাম বা ক্রুরা, ঠিক আছে। আর মানে এই দুটো জাংশন পয়েন্ট থেকে। আর ডায়াফ্রামের কোস্টাল এবং ভার্টিবল অংশ তৈরি হয় প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন থেকে। আর ডায়াফ্রামের যে সেন্ট্রাল টেন্ডন, সেই অংশটা তৈরি হয় কোথা থেকে? সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। জাস্ট কোথা থেকে কি আসে এটাই জাস্ট খেয়াল রাখো। এখন দেখো, কোন অংশে ডিফেক্ট থাকলে কোন ধরনের হার্নিয়া হয়। খুবই সহজ, জাস্ট খেয়াল করো একটু। যদি তোমার প্লুরোপেরিটোনিয়াল ক্যানালটা ক্যানাল রয়ে যায়, মেমব্রেন না হয়, তখন যে হার্নিয়া হয় এটাকে বলা হয় বক ডালেক হার্নিয়া। বানানটা এখানে ভুল আছে, আমি ঠিক করে আবার লিখতেছি। এটা হচ্ছে বক ডালেক, বক ডালেক্স হার্নিয়া ফর্ম হয়। যদি সেপ্টাম ট্রান্সভার্সামের একদম অ্যান্টেরিয়র পোর্শনটা ঠিক 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 ঠিকমতো ফর্ম না হয়, তখন যে হার্নিয়া, ওটাকে বলা হয় মরগ্যাগনি হার্নিয়া, হার্নিয়া অফ মরগ্যাগনি বা মরগ্যাগনিয়ান হার্নিয়া। আর ইসোফেগাসের পিছনে যে ডরজাল মেসোগ্যাস্ট্রিয়াম বা ডরজাল মেসেন্টেরি, সেটা যদি ঠিকমতো তৈরি না হয়, তাহলে কি হবে? তাহলে স্টমাকটা উঠে যাবে উপরে। কোথায়? থোরাক্সে উঠে যাবে। এটাকে বলা হয় ইসোফেজিয়াল হার্নিয়া বা স্লাইডিং হার্নিয়া। তাহলে তিনটা মেইন হার্নিয়া, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেনের ওখানে বকডালেক হার্নিয়া, অ্যান্টেরিয়র যে পোর্শনটা সেপ্টাম ট্রান্সভার্সাম, ওখানে মরগ্যাগনিয়ান হার্নিয়া, আর
ডরজাল মেসোগ্যাস্ট্রামের পেছনে ইসোফেজাল বা স্লাইডিং হার্নিয়া। এই যে ছবি দেখো, পোস্টেরিয়রলি যদি হয় তাহলে বগডালেক হার্নিয়া, অ্যান্টেরিয়রলি যদি হয় মরগ্যাগনিয়ান হার্নিয়া, আর এছাড়া এখানে ইসোফেজিয়াল হার্নিয়া হতে পারে। অনেক সময় সেপ্টাম ট্রান্সভার্সালের মাঝখানের পোর্শনটাও ডিফেক্টিভ থাকতে পারে, সমস্যা নেই। তাহলে এই ছিল ডায়াফ্রামের ডেভেলপমেন্ট প্লাস হার্নিয়াগুলা। একটু রাশ করে বললাম, বাট আমার কাছে মনে হয় যে আমি এর আগে তোমাদেরকে যা যা বলেছি ব্যাকগ্রাউন্ড ইনফো, ওইটার জন্য এখন আর খুব বেশি ডিটেলসে বলা লাগবে না। তাহলে তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে আজকে আমি এতটুকুই পড়াবো। আরেকজন একটা কোয়েশ্চেন করেছিল, সেটা হচ্ছে যে ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট এবং ক্রেনিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট। এটা আমার ইচ্ছা ছিল যে আমি বলবো, ভাবছিলাম যে আজকের ক্লাসেই বলবো, কিন্তু পরে দেখলাম কি যে ওইটা আসলে অনেক বড়। মানে আমি ভাবছিলাম কি, এটা আমি অরিজিনাল যখন কোর্স প্ল্যান করছিলাম আমি ভাবছিলাম যে ক্রেনিয়াল নার্ভের ফাংশন কম্পোনেন্ট এবং অ্যাটাচমেন্ট নিয়ে স্টুডেন্টদের অনেক কনফিউশন হয়, অনেক কষ্ট হয়। সো এটা একটু বলা উচিত। বাট আমি আমি অরিজিনালি ভাবছিলাম যে আমি আজকের ক্লাসে বলবো, কিন্তু আজকে দেখলাম যে আইবলটা খুব বেশি ছোট না, একটু বড়, আর আইবলটা একটু নতুন জিনিস। আবার এর সাথে এই দুইটা জিনিস একটু লাগাই দিলাম, এজন্য আজকে ক্লাসে বললে ফেরদৌস আর আপু তুমিও নিতে পারবা না, বাকিরাও আসলে একটু টাফ হয়ে যাবে। এটা আমি যে জেনারেল এমোলজি 3 দিন যে পড়াবো, ওর মধ্যে আমি যে কোনো একদিন টাইম বের করে, আর যদি ওই 3 দিন না পারি এর মধ্যে যে কোনো একদিন আমি টাইম বের করে বলে দেবো, বাট ওইটার জন্য পুরো 1 ঘন্টা সময় লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই বেসিক একটা জিনিস। এটা যদি না পড়ো তাহলে তোমরা ক্রেনিয়াল নার্ভটা পুরো না বুঝে মুখস্থ করা হবে, আর যদি বুঝে পড়ো সারাটা জীবন কাজে লাগবে। সো অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি এতটুকুই পড়াবো, এতটুকুই বলবো এখন। আর আজকের কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো আসলে ইনক্লুড করা হয়নি, আমি দিয়ে দিব একটু পরে গ্রুপে পিডিএফে একসাথে। সো এখন একটু তাহলে বলো, তোমাদের কারো কোনো কোয়েরিজ আছে? আর কোনো কোয়েরিজ আছে তোমাদের? আমরা কিন্তু পুরো বডির সব ডেভেলপমেন্ট সব শেষ করছি, মানে জেনারেল বাদে। সো যত ভিসেরা আছে, যা কিছু আছে, তোমরা কিন্তু এখন সব পারবা। মানে আমার কাছে চিন্তা করতে আমার কাছে একটু নস্টালজিক লাগছে যে লাইক মাত্র 1 মাস আগেও আমরা শুরু করছিলাম, এখন 1 মাসের মাথায় মোটামুটি সব ভিসেরা টাচ করা হয়েছে। সো তোমাদের কারো কোনো যদি কোয়েরি না থাকে, আই থিঙ্ক উই ক্যান এন্ড দ্য ক্লাস হেয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি হলিডেজ। ওকে, তাহলে রাজীব ভাই আপনি কি আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ছুটির দিনেও আসলে আমাদের সাথে আছেন। না থ্যাংক ভাই, ইটস ওকে ভাই, আপনাকে থ্যাংক ইউ অনেক ভাই। অনেক থ্যাংক ভাইয়া। জি ভাই। আচ্ছা, আসলে এখন এমনিতেও কিন্তু সরকারি ছুটি, তার মধ্যে ছুটির দিন, এর মধ্যেও ক্লাস, আসলে এটা আপনার জন্য অমানবিক, প্লাস স্টুডেন্টদের জন্য একটু আসলে ঠিক না আর কি। কিন্তু আসলে কোর্সটা মানে এমনভাবে ডিজাইন করা, তখন আসলে খেয়াল করা হয়নি এই বিষয়গুলো। হ্যাঁ, বেসিক্যালি আজকের ওয়েদারটা একটু কেমন যেন, হ্যাঁ, আজকের ওয়েদারটাও খুব মানে ওয়েদারটার জন্য আসলে একটু। পড়ায় মন কোনো কিছুতে মন বসতেছে না, তাই না? এরকম একটা ওয়েদার খুব। যাই হোক, তোমাদের যাদের আজকে পূজা আছে তার মধ্যে তোমরা আছো, তোমাদের প্রতি আমি এক্সট্রিমলি সরি, তোমাদের ফেস্টিভিটির মধ্যে আমি পড়াচ্ছি। আসলে আমার খেয়াল ছিল না, বাট এনজয় ইউর হলিডেজ। আর সবাই সেফ থাকো। আমি তাহলে শেষ করছি আজকের ক্লাসটা। এরপর ক্লাস থেকে আমরা জেনারেল এমব্রয় শুরু করব। তো ওইটা জাস্ট একটা রিভিশন টাইপ হবে, তোমরা তো বেশিরভাগই এটা সম্ভবত করেছো, কোনো না কোনো এক জায়গায় ক্লাসটা করেছো, হয়তো আমার ক্লাসে অনেকে করেছো। তো যাই হোক, ওইটা একটু রিভিশন টাইপ হবে, খুব বেশি কিছু না। বাট 3টা ক্লাসে আমরা চেষ্টা করবো যে একটু ভালোভাবে রিভিউ করতে, কারণ জেনারেল এমব্রায়োলজিটা পুরো একটা বড় পার্ট, কারণ হার্ড পার্টের ভাইভাতে একটা বড় অংশ থাকে শুধু জেনারেল এমব্রায়োলজি থেকে। আর আমরা যা পড়লাম এছাড়া বাকি সব হচ্ছে সফট পার্টের ভাইভায় প্রত্যেকটা ভিসেরার সাথে রিলেটেড। সো ওইটাও ইম্পর্টেন্ট, জেনারেল এমব্রায়োলজিটাও ইম্পর্টেন্ট। তাহলে ঠিক আছে, আই থিঙ্ক উই ক্যান স্টপ হেয়ার টুডে। তো তাহলে ভাইয়া ঠিক আছে, আমি তাহলে লিভ ঠিক নেই, কারো মনে হয় কোনো ভাই, কোয়ারি টোয়ারি নেই। ঠিক আছে। ওকে।